আচ্ছা, তো আমাদের পাওয়ার সিস্টেমের পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের ফল্ট অ্যানালাইসিস নিয়ে। এর আগে হচ্ছে আমরা পার ইউনিট মেথডের প্রসেসগুলি দেখেছিলাম। তো সেটা ফলো করে পার ইউনিট মেথড ইউজ করে আমরা হচ্ছে আজকে আমাদের দুইটা টপিক আছে, সেগুলি দেখবো। একটা হচ্ছে সিমেট্রিক ফল্ট অ্যানালাইসিস এবং একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস। আচ্ছা, তো সিমেট্রিক ফল্ট অ্যানালাইসিসটা কি ফার্স্ট আমরা একটু দেখি। তো এখানে ফার্স্টে বলা হচ্ছে থিওরেমটার নাম হচ্ছে ফর্টিস্কিউস থিওরেম। তো ফর্টিস্কিউস এর থিওরেমটা আসলে কি বলে যে থ্রি আনব্যালেন্সড ফেজর্স অফ এ থ্রি ফেজ সিস্টেম ক্যান বি রিজলভ ইনটু থ্রি ব্যালেন্স সিস্টেম অফ ফেজর্স। অর্থাৎ আমাদের যেই থ্রি ফেজ সিস্টেমটা, এর মধ্যে যদি কোনো একটা আনব্যালেন্সড ফেজর সিস্টেম থাকে, অর্থাৎ ফেজর বলতে কি বোঝায়, অর্থাৎ আমাদের যে সাইনোসয়েডাল যে কার্ভটা, সেই কার্ভের অ্যামপ্লিটিউড এবং তার অ্যাঙ্গুলার পজিশন, এই দুইটাকেই আমরা যখন আর বা থিটা দিয়ে প্রকাশ করে থাকি তখন সেটাকে একটা ফেজর ইউনিট বলা হয়। তো সাধারণত দেখা যায় এই জিনিসগুলি যখন কোনো ফল্ট হয় না তখন এরা ব্যালেন্সড অবস্থায় থাকে। কিন্তু যদি এই থ্রি ফেজ সিস্টেমের মধ্যে কোনো কিছু যদি কোনো ফেজর যদি আসলে আনব্যালেন্সড হয়ে যায়, কোনো ফেজ যদি আনব্যালেন্সড হয়, তাহলে সেই আনব্যালেন্স সিস্টেমটাই কিন্তু চাইলে তিনটা ব্যালেন্সড ফেজর সিস্টেম দিয়ে কিন্তু আসলে সেটাকে প্রকাশ করা যায়। আচ্ছা, সেটা কি আমরা একটু ডিটেলসে দেখলে তারপর বুঝতে পারবো। বাট ফর্টিস্কিউস এর থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, সো এটা জেনে রাখাটা আমাদের জন্য খুবই জরুরি। যে কোনো একটা থ্রি ফেজ সিস্টেমের মধ্যে কোনো যদি আনব্যালেন্স সিস্টেম ক্রিয়েট হয়, তাহলে সেই আনব্যালেন্স সিস্টেমটাকে আমরা তিনটা ব্যালেন্সড ফেজর সিস্টেম দিয়ে আমরা সেটাকে ডিরাইভ করতে পারি। আচ্ছা, এই আনব্যালেন্স সিস্টেমগুলিকে আমরা যেসব ফেজর গুলি দিয়ে আসলে প্রকাশ করে থাকি, তাদের কিছু কম্পোনেন্ট আছে, বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট আছে। তো যেহেতু আমাদের থ্রি ফেজ সিস্টেম, সো সেখানে আমাদের তিনটা কম্পোনেন্ট, এই তিনটা কম্পোনেন্টকে বলা হয় পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্টস। আচ্ছা, তো পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টসটা কি, সেটা হচ্ছে এখানে দেখেন যে বলছে দে কনসিস্ট অফ আ থ্রি ফেজর্স ইকুয়াল ইন ম্যাগনিটিউড displaced from each other by 120 degree in phase and having same phase sequence as the original phasors। অর্থাৎ আমরা আমাদের নর্মাল যে ফেজ সিস্টেমগুলি দেখে থাকি, যে থ্রি ফেজ সিস্টেম, ওটা সাধারণত কি হয়, এরকম একটা ব্যালেন্স সিস্টেম হয় যে সেখানে তিনটা যে ফেজর, অর্থাৎ ফেজ এ, ফেজ বি এবং ফেজ সি, এদের অ্যামপ্লিটিউড সবসময় সেম থাকে এবং তাদের যে অ্যাঙ্গুলার ডিফারেন্স সেটা অলওয়েজ একজনের সাথে আরেকজন হচ্ছে 120 ডিগ্রিতে ফেজ শিফটেড থাকে। আচ্ছা, এখন এখন তো বলা হয়েছে যে এরা নর্মাল আমাদের যে মেইন ফেজর বলতে বলা হচ্ছে একটা থ্রি ফেজ সিস্টেম, যেটাকে আমরা মানে ফল্টি না ধরে আমরা যেটাকে আইডিয়াল হিসেবে কনসিডার করতেছি। তো এ হচ্ছে কি আপনার একটা মানে ওই মেইন ফেজ সিস্টেমসটার মতোই এর এর হচ্ছে তিনটা কম্পোনেন্ট থাকবে। আমরা তো জানি প্রত্যেকটা থ্রি ফেজ সিস্টেম বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ প্রত্যেকটা ফেজের যে ফেজ ভোল্টেজ অ্যামপ্লিটিউড এবং তাদের মধ্যকার যে অ্যাঙ্গুলার ডিফারেন্স 120 ডিগ্রিতে। তো এরা হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্সটা এরকমই থাকে এবং এর ফেজ সিকোয়েন্সটা মেইন ফেজর সিস্টেমের মতো, অর্থাৎ যদি এবিসি ফেজ সিকোয়েন্স হয় তাহলে পজিটিভ ফেজ সিকোয়েন্সের পজিটিভ কম্পোনেন্টের ফেজ সিকোয়েন্সও এবিসি হয়। আর যদি মেইন ফেজরটা যদি এসিবি হয় তাহলে পজিটিভ সিকোয়েন্সটাও এসিবি হয়। আচ্ছা, এখন এরপরের ফেজরটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস। তো এটা কি একটু দেখি। এটা হচ্ছে বলছে এখানেও তিনোটার কম্পোনেন্টেরই অ্যামপ্লিটিউড এবং তাদের যে অ্যাঙ্গুলার ডিফারেন্স সেটা সেম থাকবে, কিন্তু এদের ফেজ সিকোয়েন্সটা হবে মেইন ফেজ সিকোয়েন্স বা পজিটিভ ফেজ সিকোয়েন্সের উল্টা। অর্থাৎ একটা যদি 1 2 3 হয় তাহলে পরেরটা হবে 1 3 2 বা 2 3 1 এরকম। আচ্ছা, আর জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটা হচ্ছে এটাও কনসিস্ট অফ থ্রি ফেজ অর ইকুয়াল ইন ম্যাগনিটিউড উইথ জিরো ফেজ ডিফারেন্স ফ্রম ইচ আদার। এরাও হচ্ছে, এদেরও কিন্তু রোটেশন থাকবে, এই রোটেশনটা হবে
সাধারণত ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। সাধারণত মেইন ফেজরটা যেদিকে ঘুরে, মেইন ফেজ সিস্টেমটা যেদিকে রোটেটিং থাকে, জিরো সিকোয়েন্সও সেদিকে ঘুরে। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় মানে অন্যান্য যে দুইটা পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স, তাদের মতো এখানে কিন্তু কোনো 120 ডিগ্রি ফেজ সিকোয়েন্স, কোনো ফেজ অ্যাঙ্গুলার ডিফারেন্স নাই। এটা হচ্ছে 0 ডিগ্রি ফেজ সিকোয়েন্সে থাকে তিনোটা একটা একটার সাথে। তো তিনোটাই কিন্তু রোটেট করে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এখন আমরা জানি আমাদের যে তিনটা ফেজ আছে, যে ভি এ, ভি বি এবং ভিসি, অর্থাৎ ভি এ, ভি বি, ভিসি এগুলো হচ্ছে ফেজ এ, ফেজ বি এবং ফেজ সি এর ভোল্টেজ। তো ফেজ এ এর ভোল্টেজকে আমরা চাইলে তিনটা কম্পোনেন্ট দিয়ে লিখতে পারি, যে সেটা হচ্ছে ভি এ ওয়ান অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স, এবং এ টু মানে হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, এবং আরেকটা হচ্ছে জিরো সিকোয়েন্স। এখন তো সেম ভাবে ফেজ বিটাকেও চাইলে তিনটা কম্পোনেন্ট দিয়ে লেখা যায়, অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ কম্পোনেন্ট, নেগেটিভ কম্পোনেন্ট এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। সেম ভাবে ফেজ সিটাকেও ভিসি ওয়ান, ভিসি টু প্লাস ভিসি জিরো দিয়ে লেখা যায়। আচ্ছা, এখন আমরা যে একটু আগে বললাম যে কোন একটা আহ, মানে ফল্টি ফেজ সিকোয়েন্সকে আমরা চাইলে তিনটা ব্যালেন্সড ফেজ সিস্টেম দিয়ে আসলে প্রকাশ করতে পারি। এটা করার জন্য আমাদেরকে এই ডায়াগ্রামটা বুঝতে হয়। এখানে দেখেন, এটা কিন্তু একটা ফল্টি সিস্টেম। এখানে কিন্তু যে দেখেন, যদি এটাকে আমি পজিটিভ সিকোয়েন্স কল্পনা করি, যে ভি এ ওয়ান, ভি বি ওয়ান এবং ভি সি ওয়ান, এরা যদিও ঠিক আছে, কিন্তু মানে আমাদের রেগুলার যেই থ্রি ফেজ সিস্টেমের যেই মেইন ভেক্টর ডায়াগ্রামটা, যেটা আমি আপনাদেরকে একদম প্রথম দিকে দেখাইছিলাম, যেটা হচ্ছে একটা ব্যালেন্সড প্যারালেলোগ্রাম থাকে তিনটা। অর্থাৎ ভি এ এর জন্য এখানে একটা ইকুয়াল প্যারালেলোগ্রাম থাকে, ভি বি এর জন্য এখানে একটা ইকুয়াল প্যারালেলোগ্রাম থাকে অর্থাৎ সামান্তরিক থাকে, এবং সি এর জন্য এদিকে একটা সামান্তরিক থাকে। কিন্তু এখানে দেখেন, এখানে ঠিকই এখানে কিন্তু একটা চতুর্ভুজ আছে। হ্যাঁ, কিন্তু চতুর্ভুজগুলি দেখেন একদম অনিয়মিত। আচ্ছা, তো এখন এখানে দেখেন, এখানেও কিন্তু তিনটা সামান্তরিক মানে চতুর্ভুজ আছে। এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ এবং এটা আরেকটা চতুর্ভুজ, কিন্তু এগুলি কিন্তু আমাদের ওই যে ব্যালেন্স যে সামান্তরিকটা ছিল ওটার মতো কিন্তু না। কিন্তু আহ ওটার মতো কিন্তু না। আহ, এখন এখানে যেটা হচ্ছে, আহ, যে আনব্যালেন্সড হওয়ার কারণে এখানে, অর্থাৎ তিনটা ফেজের মধ্যে যে অ্যামপ্লিটিউড গুলি এরা কিন্তু সমান না। হ্যাঁ, অর্থাৎ যে ফেজর কম্পোনেন্ট গুলো আছে এরা কিন্তু ইকুয়াল না। এই জন্যই বললাম যে আনব্যালেন্সড হইলেও এদেরকে আমরা ব্যালেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আনব্যালেন্সড হওয়ার কারণেই তো বেসিক্যালি ওই সামান্তরিকটা আসলে পরিবর্তিত হয়ে এরকম হয়ে গেছে। এখন এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এই কম্পোনেন্ট গুলি দিয়ে তাকে যদি আপনি এক্সপ্রেস করতে পারেন, আপনি তাকে একটা ডায়াগ্রামের মধ্যে ভাবে আনতে পারেন, তাহলে কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশন গুলি বেসিক্যালি করতে পারবো, যে ফল্টি সিকোয়েন্স গুলি থেকে আমরা কিভাবে আমরা একটা ব্যালেন্সড মানে মানে ফল্টটা আসলে কিভাবে ক্যালকুলেট করতে পারি। এটা জানার জন্যই আমাদেরকে আসলে এই ভেক্টর ডায়াগ্রামটা জানা দরকার। কারণ তখন আমরা জানতে পারবো তাদের মধ্যেকার ইকুয়াল কি বলে, তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত, তাদের অ্যামপ্লিটিউড কত। ওই অ্যামপ্লিটিউড গুলিকে যখন আমি আমাদের রিয়েল যে ফেজ সিকোয়েন্স সেটার সাথে কম্পেয়ার করে আরেকটা শেপে নিতে পারবো, তখনই কিন্তু আমি বেসিক্যালি ক্যালকুলেশনটা করতে পারবো। সেই উদ্দেশ্যেই কিন্তু এই ডায়াগ্রামটা করা। কারণ আমাদের, আপনাদের মনে আছে কিনা আমি জানি না,
আমাদের ফার্স্ট যে ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমটা ছিল, আমি কিন্তু ওখান থেকে আপনাদেরকে প্রুফ করে দেখাইছিলাম কিভাবে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের ক্যালকুলেশন গুলো আমরা করে থাকি, কেন √3 হয়, কেন 30 ডিগ্রি হয়, কেন 120 ডিগ্রি হয়। তো এখানেও সেম, এখানে তো আসলে আমি জানি না, এটা একটা ইরেগুলার জিনিস। আমার ফল্টের ভ্যালু কিন্তু যে কোনো ভ্যালু হইতে পারে, আমি জানি না সেটা। ফল্ট কারেন্টের অ্যামপ্লিটিউড কখনো ফিক্স থাকে না, কিন্তু এটা বেরো যেতে পারে, কমও হইতে পারে। কিন্তু এটাকে যখন আমরা এভাবে ম্যাথমেটিক্যালি কিছু ইকুয়েশন দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারবো, তখন আমরা দেখে বুঝতে পারবো যে আসলে না, এটাকে এই প্রসেসের মধ্যে দিয়ে নিলে আমি আমার ফল্টটা ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, তো এখন এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম, আপনারা এটা খেয়াল করবেন। আচ্ছা, তো পরের কি আছে দেখেন, অপারেটর বলতেছে। এই অপারেটরটা কি? An operator is a complex number of unit magnitude with an angle of 120 degree which causes a rotation of 120 degree in counterclockwise direction. অর্থাৎ এখানে আমার ফেজর মানে কিন্তু একটা রোটেটিং অবজেক্ট, যেটা রোটেট করতেছে এবং যার অ্যামপ্লিটিউড আছে এবং যার অ্যাঙ্গেল আছে। তো এটা মানে কিন্তু একটা ফেজর। সো এটা হচ্ছে এখানে বেসিক্যালি একটা ফেজর মানে কম্পোনেন্ট। তো এটা আমরা এখানে কেন ইউজ করতেছি সেটা আসলে একটু পরে গেলেই বুঝতে পারবো। আপনারা এখানে দেখেন যে 120 ডিগ্রি, 240 ডিগ্রি, 360 ডিগ্রি, দেয়ার ইজ এ রিলেশন। আমরা যখন থ্রি ফেজ সিস্টেম দেখি, আমরা জানি যে আমাদের প্রথম ফেজটা থেকে পরের ফেজটা 120 ডিগ্রিতে থাকে, এবং প্রথম ফেজ থেকে তৃতীয় ফেজটা থাকে 240 ডিগ্রি পরে। সো উল্টা দিক থেকে গেলে আবার -120 ডিগ্রি। সো আমরা সেই 120, 240 এগুলিকে লিখার থেকে আমরা এ অপারেটরটাকে ইউজ করি। এ লিখলে বোঝায় একটা ফেজ যার অ্যামপ্লিটিউড হচ্ছে 1 এবং সে 120 ডিগ্রি তে আছে। অর্থাৎ আপনি ধরেন তাকে আপনি রেফারেন্স ধরতে পারেন। আর এ স্কোয়ার যদি হয় তাহলে তার পরের জন অর্থাৎ 240 ডিগ্রিতে আছে। আর এ কিউব ধরলে 360 ডিগ্রি অর্থাৎ 1। এখন 360 ডিগ্রি মানে কি, আমি যদি এখান থেকে রোটেট করা শুরু করি, তাহলে এটা 120, এটা 240, এটা 360, অর্থাৎ আমি আগের পজিশনে চলে আসলাম আবার। সো এইটাকে আমি আসলে 1 ধরতেছি। এটাকে যদি 1 ধরি, তাহলে তারপরেরটা হচ্ছে এ স্কোয়ার, তারপরেরটা হচ্ছে এ, তারপরেরটা হচ্ছে এ স্কোয়ার। সো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই অপারেটরটাকে ইউজ করি। এবং আপনি যদি এদের কমপ্লেক্সের ভ্যালু ক্যালকুলেটরে বের করেন, এ প্লাস এ স্কোয়ার এবং 1 কে যদি যোগ করেন, তাহলে পুরোটা সমান সমান 0 হয় সবসময়। আচ্ছা, তো এখন এই যেটা আমি দেখাইলাম যে এখানে আসলে কোথায় এ আসে, এ এর পরে এ স্কোয়ার কোথায় আসে এবং তারপরে এ কিউব কোথায় আসে। আচ্ছা, তো এটা করার কারণ হচ্ছে একটা, যে আমাদের আসলে দেখেন, আপনি যখন বলছেন থ্রি ফেজ ভি এ, ভি বি এবং ভি সি, তো থ্রি ফেজ যখন হচ্ছে আসলে এখানে কিন্তু আহ এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আহ তিনটা ফেজ আমার ভি এ, ভি বি, ভি সি, আবার তিনটার মধ্যে আমার যদি তিনটা তিনটা করে কম্পোনেন্ট হয়ে যায়, তাহলে 9টা কম্পোনেন্ট হয়ে যায়। অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স। তো 9টা কম্পোনেন্ট নিয়ে আলাদা আলাদা ক্যালকুলেশন করাটাও আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, যেহেতু আমাদের এমনিতেই ট্রান্সমিশনের মধ্যে প্রচুর কম্পোনেন্ট, প্রচুর ভ্যালু থাকে। সো আমরা চেষ্টা করতেছি কি, এই এ বা এ অপারেটর, এ স্কোয়ার অপারেটর গুলি দিয়ে আমরা যাতে সবগুলি ফেজকে একটা কমন ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমি ভি বি, ভি সি এর হিসাবপত্র করব, কিন্তু সেটা আমি ভি এ এর সাপেক্ষে করব, যাতে আমার ক্যালকুলেশনটা কমে আসে, ছোট হয়ে যায় এবং আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো সেই হিসাবে আমরা এই যে অপারেটরগুলো এখানে ইম্পোজ করলাম। তো VB1 এর সাথে VA1 এর একটা রিলেশন আছে, VB2 এর সাথে VA2 এর একটা রিলেশন আছে, VB0 এর সাথে VA0 এর একটা রিলেশন আছে। সেম ভাবে VC এর সাথেও VA এর রিলেশন আছে। এই সম্পর্কগুলিকে আমরা করলাম কাকে দিয়ে? এই অপারেটর A কে দিয়ে বা A স্কয়ার কে দিয়ে। তো VB1 এর সাথে VA1 এর সম্পর্ক হচ্ছে আসলে A স্কয়ার। মানে আপনি VB1 এর সাথে তার অ্যাঙ্গুলার ডিফারেন্সের খাতিরে আমরা কত বলতে পারি? আমরা জানি A স্কয়ার মানে হচ্ছে 240 ডিগ্রি। অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টর থেকে কত ডিগ্রি পিছিয়ে আছে বা কত ডিগ্রি সামনে আছে, সেটাকে আমরা রিলেট করতেছি। সো আমি যদি তিনটা ফ্রেম চিন্তা করি, এ বি সি ফেজ, এ এর তিনটা কম্পোনেন্ট, বি এর তিনটা কম্পোনেন্ট, সি এর তিনটা কম্পোনেন্ট, আবার তিনটা ফেজ বি আবার সি। তো এটা না করে আমি একটা রেফারেন্স ধরে, একটা ফেজকে আমি রেফারেন্স ধরে সেই ফেজের সাপেক্ষে অন্য সবগুলি ফেজকে আমি প্রকাশ করব। অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল নিয়ে একটা সমীকরণ। তো দেখা গেল আমি এক্স ওয়াই জেড না লিখে সবগুলিকে আমি এক্স -3x + 4x এভাবে করে লিখলাম, যে আমি ওয়াই জেড গুলিকে আমি এক্স এ কনভার্ট করে নিলাম। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা জানি এখানে
যে VA ইজ ইকুয়ালস টু হচ্ছে VA অর্থাৎ একটা ফেজ তার তিনটা কম্পোনেন্ট নিয়ে গঠিত, সেম ভাবে VBও সেম ভাবে VCও। আচ্ছা, VB এর সাথে আবার যে VA এর রিলেশন আছে সেটাকে আমি এখানে রিপ্লেস করলাম, VC এর সাথে যে VA এর রিলেশন আছে সেগুলিকেও আমি রিপ্লেস করলাম এই সূত্রগুলি অনুযায়ী, এই সূত্রগুলি অনুযায়ী। তাহলে সেটা করার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে একটা 3x3 ম্যাট্রিক্স সিস্টেম ক্রিয়েট হয়েছে। তো সেটাকে, অর্থাৎ 3x3 ম্যাট্রিক্স সিস্টেম, এটা একটা ব্যালেন্স থ্রি থ্রি মানে 3 ভেরিয়েবল ইকুয়েশন সিস্টেম, অর্থাৎ লিনিয়ার লিনিয়ার সিস্টেম তো এরা বেসিক্যালি। তো লিনিয়ার সিস্টেম করার কারণে আমি কি করলাম, এর বাম পক্ষ ডান পক্ষ করে ফেললাম। আপনারা জানেন ম্যাট্রিক্স কিভাবে সলভ করতে হয় অলরেডি। সো লেফট সাইডে VA VB VC আর ডান সাইডে হচ্ছে অপারেটর গুলিকে জাস্ট রাখলাম, আর তার পাশে হচ্ছে তাদের অপারেটরের মানে কম্পোনেন্ট গুলি, অর্থাৎ জিরো কম্পোনেন্ট, পজিটিভ কম্পোনেন্ট এবং নেগেটিভ কম্পোনেন্ট। আচ্ছা, তো এখানে আমি বাকি তাদের যে কনস্ট্যান্ট গুলি সেগুলিকে রেখে দিলাম, ট্রিপল এ স্কোয়ার এ ওয়ান, আবার এ স্কোয়ার ওয়ান। আচ্ছা, এখন এখান থেকে কিন্তু আমরা চাইলে এটাকে আমরা ওই যে ডিটারমিনেন্ট সিস্টেম দিয়ে এটাকে আমরা সলভ করতে পারি, এক্স ইজ ইকুয়ালস টু এ ওয়াই, সেটা দিয়ে আমরা কম্পোনেন্ট করে এখান থেকে এ ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিক্যালি মাঝখানের ইয়েটা, মানে ভ্যালুটা এ হচ্ছে ওয়ান ওয়ান এ স্কোয়ার এ ওয়ান এ স্কোয়ার ওয়ান। আর এটাকে যদি আমরা ইনভার্স করি, ইনভার্স করলি তাহলে তখন এটাকে পাই আসে 1/3 অফ, এটা উল্টায় যাবে বেসিক্যালি, আপনারা জানেন ইনভার্স কিভাবে করতে হয়, আমি এগুলো ডিটেলসে বলতেছি না। তো সেখান থেকে আমি চাইলে কিন্তু এখন আমার এই ইনভার্স যদি করি, অর্থাৎ এই ইনভার্স করলে এই পুরা ম্যাট্রিক্সটা আমার এই পাশে চলে আসবে। তো যদি সেটা চলে আসে তাহলে আমি এখান থেকে VA0 VA1 VA2 এর ভ্যালুগুলো বের করতে পারতেছি। অর্থাৎ আমার একটা ব্যালেন্স সিস্টেমকে যেই আনব্যালেন্সড সিস্টেম কম্পোনেন্ট গুলি দিয়ে প্রপোজ করতে হবে, সেই আনব্যালেন্সড কম্পোনেন্ট গুলির ইকুয়েশন বেসিক্যালি আমি এখান থেকে বের করতেছি। সো সেই হিসেবে আমি VA0 বের করলাম, VA1 বের করলাম, VA2 বের করলাম। আচ্ছা, এখন সেম ভাবে আমরা কারেন্টের জন্য বের করব। একটা কারেন্টের যেহেতু ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই কম্পোনেন্ট হিসেবে আছে আমার একটা সিস্টেমের মধ্যে, সো কারেন্টেরও জিরো কম্পোনেন্ট, পজিটিভ কম্পোনেন্ট এবং নেগেটিভ কম্পোনেন্ট আছে, সেটাও আমরা এখান থেকে বের করলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, যদি এটা একটা স্টার কানেকশন হয়, অর্থাৎ স্টার কানেকশন আপনারা জানেন যে তিনটা ফেজের যে কারেন্ট সেটা কিন্তু আসলে মেইন পয়েন্টটা আছে। এটার প্রুফটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি কিভাবে IN = 3 IA হয়, অর্থাৎ নিউট্রাল কারেন্ট হচ্ছে ওই যে তিন দিক থেকে কারেন্ট আসে ওটার পুরাটার 3 গুণ, যে তিনটা লাইন দিয়ে যে কারেন্ট আসে। সো এখানেও সেম, যে নিউট্রাল কারেন্ট হচ্ছে বেসিক্যালি জিরো সিকোয়েন্স যে কারেন্টটা বা জিরো সিকোয়েন্স যে কম্পোনেন্টটা সেটার 3 টাইমস। এখন এটা হচ্ছে যদি এটা স্টার সিস্টেম হয়, যদি ডেল্টা সিস্টেম হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে কোনো নিউট্রাল কারেন্ট থাকবে না, এবং ডেল্টাতে অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে ডেল্টাতে কখনোই জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকে না, কারণ ডেল্টাতে কোনো নিউট্রাল পয়েন্ট নাই। সো নিউট্রাল পয়েন্ট না থাকলে আলটিমেটলি এটা জিরো হয়ে যায়। আপনি যদি IN 0 বসান তাহলে IA0 = কিন্তু জিরো হয়ে যাবে। সো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন সবসময়। আচ্ছা, তো এরপর এই এখানে যে ব্যালেন্স মানে তিনটা কম্পোনেন্ট যে IA0 IA1 এবং IA2 এবং VA1 VA0 VA1 এবং VA2, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের যে পজিটিভ এবং নেগেটিভ কম্পোনেন্ট, এগুলির ক্যালকুলেশন গুলি আমরা ভালোভাবে একটু বুঝতে পারবো যদি আমরা এক্সাম্পল গুলি দেখি। এখানে দেখেন বলছে একটা ক্যালকুলেট করতে বলছে কি কি, IA IB IC, বলছে আপনাকে ফেজের যে কারেন্ট, থ্রি ফেজের যে কারেন্ট IA IB এবং IC সেটা ক্যালকুলেট করতে হবে কোত্থেকে, আপনাকে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে দিছে, অর্থাৎ IA1 IA2 এবং IA0 দিয়ে দিছে, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এবং নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট দিয়ে দিছে। সেখান থেকে আপনি কি বের করতে পারেন চাইলে, IA বের করতে পারি আমরা চাইলে, কারণ আমরা তো জানি IA সমান হচ্ছে IA0 প্লাস IA1 প্লাস IA2। সো আমি এটাকে জাস্ট যোগ করে দিলে আমার IA টা বের হয়ে যাচ্ছে। আবার I এর সাথে কিন্তু আমার IB এর রিলেশন আছে, এটা আমি জানি, যে রিলেশনটা কি ছিল, এই যে এটা IB = IA0 প্লাস A স্কোয়ার IA1 এবং A IA2। সো স্কোয়ার A স্কোয়ার ভ্যালু তো আমি জানি 1 অ্যাঙ্গেল 240, আর A এরটাও জানি 1 অ্যাঙ্গেল 120। সো এটাকে যদি আমি এখানে গুণ করে বসাই দিই তাহলে আমার IBও বের হয়ে যায়, সেম ভাবে ICও বের হয়ে যায়। অর্থাৎ আমি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলি থেকে আমি আমার মেইন ফেজের যে ভ্যালুগুলি সেগুলো আমি বের করতে পারতেছি। এই জন্যই বলা হয়েছে যে
একটা ব্যালেন্স সিস্টেম একটা আনব্যালেন্স সিস্টেমকে চাইলে তিনটা ব্যালেন্স সিস্টেমের ফেজার দিয়ে কিন্তু এটাকে প্রকাশ করা যায়। তো আমার ব্যালেন্স আনব্যালেন্স সিস্টেমের কম্পোনেন্ট দিয়ে আমি কিন্তু ব্যালেন্স সিস্টেমের ফেজের ভ্যালুগুলি কিন্তু বের করলাম। আচ্ছা, পরে আরেকটা এক্সাম্পল দেখেন, এখানে বলছে যে সিঙ্গেল ফেজ রেজিস্টিভ লোড অফ 100 kVA ইজ কানেক্টেড অ্যাক্রস লাইন বিসি। অর্থাৎ এবিসি একটা লাইন যদি থাকে তার শুধু বিসি এর অ্যাক্রসে একটা রেজিস্টিভ লোড কানেক্ট করা আছে যেটার অ্যাপারেন্ট পাওয়ারের পরিমাণ হচ্ছে 100 kVA, এবং বলছে এটার সাথে একটা সাপ্লাই আছে অফ 3 kV, a balance supply of 3 kV as shown in diagram। অর্থাৎ একটা ব্যালেন্স সাপ্লাইয়ের 3 kV একটা লাইনের সাথে একটা লোড কানেক্ট আছে। বলছে এখানে ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ দ্য লাইন কারেন্ট এ। অর্থাৎ লাইন কারেন্ট এ মানে কি আই এ, আই এ লাইনের যে কারেন্ট সেটা হচ্ছে আই এ। তাহলে আই এর তিনটা কম্পোনেন্ট হচ্ছে আই এ নট, আই এ ওয়ান এবং আই এ টু। সো আমি এখান থেকে ইজিলি তিনটা কম্পোনেন্ট বের করতে পারবো, কারণ আমরা তো জানি তাদের মধ্যে রিলেশনটা কি। আচ্ছা, এখন এখানে আমাকে বলছে এটা বি এবং সি এর মধ্যে কানেক্ট আছে। তো বি এবং সি এর মধ্যে যদি কানেক্ট থাকে তাহলে তাদের মধ্যে এখন সাপ্লাই তো বলছে 3 কেভি, দ্যাট মিনস 3000 ভোল্ট। সো ভিএবি হচ্ছে 3000 ইন্টু 0, ভিবিসি হবে তার 120 ডিগ্রি পরে এবং সিএ হবে 240 ডিগ্রি পরে। অর্থাৎ একটা হচ্ছে ডান দিক থেকে যদি যান 120 ডিগ্রি এবং উল্টা দিক থেকে গেলে আবার -120 ডিগ্রি। আমি যেটা একটু আগে বলছি যে 240 ডিগ্রি কিন্তু চাইলে -120 ডিগ্রিও লেখা যায়। আচ্ছা, এখন এ লাইন তো আমার কানেক্ট নাই, এটা তো লোড তো কানেক্ট আছে বি এবং সি এর মাঝখানে। সো এ তে কোনো কারেন্ট নাই। সো এ হচ্ছে বেসিক্যালি আই এ সমান হচ্ছে কিন্তু 0। আচ্ছা, এখন বি এবং সি তো জানি, বি এবং সি এর ভ্যালু কত? আমি আমার অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু দেওয়া আছে 100 কেভিএ, ওটাকে আমি ভোল্টেজ দিয়ে ডিভাইড করলে আমার কারেন্ট বের হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমি বের করলাম কারেন্টের ভ্যালু আসে 33.3 অ্যাম্পিয়ার এবং তার অ্যাঙ্গেল। সেম ভাবে আইসি হচ্ছে আইবি এর উল্টা, কারণ আইবি এদিক থেকে যে আবার আইসি এর দিকে যাবে। সো আইসি হচ্ছে রিটার্ন পাথ। সো রিটার্ন পাথ হলে বি এর ডিরেকশন আর আইসি এর ডিরেকশন নেগেটিভ হবে। নেগেটিভ হলে তার ভ্যালুটা আসে 33.3 ইন্টু 60 ডিগ্রি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কি? আমাকে বলছে লাইন এ এর জন্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে। তো এটা কি সিস্টেম? এখানে আই এ নট তো 0, ঠিক আছে, যেহেতু এখানে কোনো নিউট্রাল পয়েন্ট নাই। সো নেগেটিভ কোনো জিরো সিকোয়েন্স কোনো কারেন্ট এখানে থাকবে না। আচ্ছা, আর আই এ ওয়ান এবং আই এ টু এর জন্য কি করব? ওই যে আমি এখানে প্রুফ করছিলাম আই এ ওয়ান সমান কি 1/3 অফ আই এ প্লাস আইবি প্লাস আইসি, আর আই এ টু সমান হচ্ছে 1/3 অফ আই এ প্লাস এ স্কোয়ার আইবি প্লাস এ আইসি। সরি, আই এ ওয়ানটা হচ্ছে 1/3 অফ আই এ প্লাস এ আইবি প্লাস এ স্কোয়ার আইসি। তো সেখানে এটা বসাইলাম, বসায় আমাদের পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টগুলো আমরা বের করে নিলাম। এবং জিরো সিকোয়েন্সটা এখানে, যেহেতু আমার এ লাইনটা ব্রেক করে এবং এখানে কোনো নিউট্রাল পয়েন্ট নাই বেসিক্যালি, সো নিউট্রাল পয়েন্ট না থাকলে আমরা জানি কোনো জিরো সিকোয়েন্স কারেন্টও ফ্লো করবে না। এই ক্যালকুলেশনটা আপনারা নিজেরা করে দেখবেন এখানে ভ্যালুটা কত আসে।